আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একজন মাস্টার টেকনিশিয়ান অল্প কয়েকদিনের মধ্যে যে লেভেলের পরিবর্তন আনতে পারেন ক্লাব ফুটবলে, সেটার একেবারে মোক্ষম একটা উদাহরণ এক্সাম্পল বলা চলে সেট করেছেন লুইস এনরিকে, যিনি কিনা প্যারিস সেন্ট জার্মাইকে এমন একটা উচ্চতায় নিয়ে যাচ্ছেন যেটা এর আগে নাসির আল খেলাইফিরা নানাভাবে চেষ্টা করে একটা সময়ে কিলিয়ান এমবাপের পাশে নেইমার এমনকি লিওনেল মেসির মতো প্লেয়ারকে আনার পরও অ্যাচিভ করতে পারেনি। এবং এটার পরে আরও একবার একেবারে পরিষ্কারভাবে জিনিসটা বোঝা গেল, ফুটবল যদি একটা খেলা হয় সেটার মেইন অর্কেস্ট্রেটর মাঠের ফুটবলে যাই হোক না কেন, ওভারঅল যদি আপনি বলেন সেটা দিন শেষে কোচ। আমি গতকালের একটা ভিডিওতে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, যেখানে বাংলাদেশের নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার কি টাইপের ভালো কাজ করেছেন এবং কিভাবে আসলে অনেক অনেক সিনিয়র প্লেয়ারদের রক্তচক্ষু অপেক্ষা করে শুধুমাত্র ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে একটা দলকে আরও একবার শূন্য থেকে শুরু করে এত ভালো পর্যায়ে এনেছেন, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক একই রকমের কনটেক্সট একেবারে ভিন্ন একটা দলের ক্ষেত্রে হলেও এনরিকের প্রেক্ষাপট থেকেও কিন্তু বলা যায়, আমরা একটা লম্বা সময় ধরে ক্রিস্টোফে গ্যালথিয়ার এর আগের কোচের অধীনে প্যারিস সেন্ট জার্মাইকে দেখেছি এত বেশি বেশি স্টার ফুটবলারকে এনে তারা চেষ্টা করেছে যে দিন শেষে কোচের একটা বড় রকমের ব্যর্থতার জায়গায় এটা ছিল যে এটা ইন্ডিভিজুয়াল এক দুজন প্লেয়ারের একটা টিম ছিল, বিশেষ করে এমবাপের উপর ডিপেন্ডেন্সিটা এতটাই বেশি ছিল যে কোচের সেটা স্পষ্টভাবে আমাদের চোখে পড়তো এবং দেখতে বেশ খারাপই লাগতো। সেই জায়গা থেকে বের হয়ে যখন কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদের উদ্দেশ্যে গেলেন, তখন একেবারে ভাঙাচোরা একটা দল হয়ে যাবে এমন ক্লেম যখন অনেক ফুটবল বোদ্ধও করছিলেন, সেখান থেকে কি অসাধারণভাবে তিনি প্যারিস সেন্ট জার্মাইকে আসলে টেনে তুলেছেন। এবং সিচুয়েশনটা এই মুহূর্তে পিএসজিতে এতটাই স্টেবল যে বায়ার্ন মিউনিকের মতো একটা দল, যেখানে আমরা একটা লম্বা সময় ধরে দেখেছি যে পিএসজি বনাম বায়ার্নের এমন একটা রেসে সাধারণত বায়ার্ন মিউনিকে একেবারে পরিষ্কার ফেভারিট থাকে, এখানে আমরা অল্প কয়েকদিনের ব্যবধানে প্যারিস সেন্ট জার্মাইকে একেবারে পরিষ্কার ফেভারিট দেখছি। এটা কিলিয়ান এমবাপে যাওয়ার পরে যে রকমের পরিবর্তনের মধ্য দিয়ে পিএসজি গিয়েছে সেটাকে ছাপিয়ে একজন কোচ হিসেবে লুইস এনরিকে কি করেছেন সে প্রশ্নেতে চলে আসে। এবং সেখানে আসলে পরীক্ষায় শুধুমাত্র যে এনরিকে পাশ করেছেন ব্যাপারটা এমন নয়, রীতিমতো স্ট্যান্ড করা মার্ক পেয়েছেন, একেবারে ইতিহাসের সেরা একটা মার্ক পেয়েছেন প্যারিস সেন্ট জার্মাইয়ের ক্লাব হিস্ট্রির কথা বা সে প্রেক্ষাপটে বলছি। ইন্টার মায়ামির বিপক্ষে সর্বশেষ ম্যাচও আমরা দেখেছি যে ম্যাচটা আসলে 4-0 গোলের রেজাল্ট। সেই ম্যাচটা তো যে পরিমাণ পরিশ্রম প্যারিস সেন্ট জার্মাইয়ের প্লেয়াররা করেছেন, যখনই ইন্টার মায়ামি প্লেয়াররা একটা ব্যাকপাস খেলেছেন, বার্কোলারা যে পরিমাণ পরিশ্রম নিয়ে সেটা ক্যাচ করার জন্য ছুটে গিয়েছেন, বারবার করে তারা পেছনের দিকে মুভমেন্ট করেছেন, যে স্প্রিন্টগুলো বা রানিংগুলো তারা করেছেন সেটা প্রমাণ করে এই দলটার মধ্যে একক কোনো সুপারস্টার ফুটবলার নেই। প্রত্যেক ফুটবলারের নিজস্ব দায়িত্ব আছে, প্রত্যেক ফুটবলার নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার একটা মিশনে নেমেছেন এবং তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। এখানে আপনি এমন একজন দুজন প্লেয়ার পাবেন না যেটা আগের পিএসজিতে ছিল যারা ডিফেন্সে অংশগ্রহণ করেন না, সেটা ওসমান দেমবেলে হোক, খিচা কাভারেশখেলিয়া হোক কিংবা অন্য কেউ হোক, যে কোনো প্লেয়ারই অ্যাটাকে যখন বল লুজ করবেন এত বেশি পরিশ্রম করে নিচে নেমে আসবেন, যে এত বেশি রানিং করবেন যে সে জায়গা থেকে মনে হবে যে আসলে দলের জন্য নিবেদিত হিসেবে খেলছেন। এবং এটা অলমোস্ট প্রায় প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদেরকে তিনি যে একটা অন্য মাত্রা নিয়ে গিয়েছেন, একজন নুনো মেন্ডেস কিংবা আশরাফ হাকিমের মধ্যে অন্য রকমের ট্যালেন্ট আছে সেটা সকলে বলছিলেন, তবে সেটা আসলে কবে গিয়ে এতটা বড় আকার ধারণ করবে সেটা নির্ভর করছিল কোচ তার ট্যাকটিক্সে কিংবা তার নিজের ম্যানেজমেন্টে প্লেয়ারদেরকে কতটা উজ্জীবিত করতে পারবেন। ভিতিনা বড় সম্ভাবনা নিয়ে এসেছিলেন, তবে শুরুর দিকে খুব একটা বেশি মানানসই ফুটবল খেলতে পারছিলেন না। এই মুহূর্তে মিডফিল্ডে একেবারে ডিপ লাইং প্লে মেকিংয়ে পারফেক্ট অর্কেস্ট্রাটাও যদি কাউকে বলতে পারেন ইউরোপে, ভিতিনার চেয়ে বড় রকমের আসলে ডিপ লাইং প্লে মেকার অন্তত বর্তমান কারেন্ট কনটেক্সটে নেই। একই রকমের কথা বক্স টু বক্স মিডফিল্ডে ফাবিয়ান লুইজের ক্ষেত্রে প্রযোজ্য। একেবারে তরুণ হিসেবে আসা জোয়াও নেভেসও তার জায়গা থেকে কাজ করছেন। একেবারে ফাইনাল থার্ডে ওসমান দেমবেলে, খিচা কাভারেশখেলিয়া, নতুন হিসেবে আসা ডিজায়ার ডুও, এদের আসলে ওভারঅল কি ইম্প্যাক্ট সেটা আমি নতুন করে বললাম না। এত কিছুর পরও কিন্তু যদি কিন্তু থাকে, বায়ার্ন মিউনিকের বিপক্ষে এই ম্যাচটায় রেজাল্ট পক্ষে নাও আসতে পারে। ভিনসেন্ট কম্পানির এই দলটাও যথেষ্ট ইয়াং, এই দলটাও কিন্তু আসলে একটা রিবিল্ডিং ফেজের মধ্য দিয়ে আছে, যেখানে অভিজ্ঞ হ্যারি কেনের ঠিক নিচে জামাল মুসিয়ালা কিংবা মিকেল ওলিসের মতো প্লেয়ারকে আপনি দেখতে পারবেন। এই দলটা এক্সাইটিং একটা প্রসপেক্ট সামনে হতে পারে যদি ভিনসেন্ট কম্পানি আসলে কোচ হিসেবে সেই অভাবনীয় কাজগুলোকে আস্তে আস্তে সম্ভব করতে পারেন। রেজাল্ট পক্ষে
কিছুদিন আগেও কিন্তু আসেনি। এই ক্লাব বিশ্বকাপে 1-0 গোলে তারা বোটাফোগোর বিপক্ষেও কিন্তু হেরেছিল। পিএসজির কথা বলছি। তবে আমার কাছে মনে হয় যে প্রসেসটা লুইস এনরিকে এস্টাবলিশ করে গিয়েছেন প্যারিস সেন্ট জার্মেতে, সেটা দিন শেষে হয়তোবা একটা দুটো ট্রফির ক্ষেত্রে কাজে লাগবে না, তবে যেটা এর আগে 10-15 বছর ধরে নাসির আল খেলাফিরা করতে পারেননি এত স্টার ফুটবলার আনার পরেও, সেটা অল্প কয়েকদিনের মধ্যে লুইস এনরিকে সলভ করেছেন। এই প্রসেসটার মধ্যে একেবারে স্টার ফুটবলার স্টারের একটা দল তৈরি না করে আগে সিস্টেম, তারপরে সেটাকে ফলো করার জন্য ডেডিকেশন, অর্থাৎ প্লেয়ার বড় নয় ক্লাবটা বড়, এমন একটা মোটো নিয়ে যদি পিএসজি সামনে এগোতে পারে, তাহলে ইউরোপিয়ান এলিট ক্লাবে প্যারিস সেন্ট জার্মেই যে জাস্ট এন্টার করেছে খুব সহজে সেখান থেকে বের হবে না, এবং এই যে বের হবে না সেই সম্ভাবনার পথে সবচেয়ে বড় নামটা শেষ পর্যন্ত লুইস এনরিকেই হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।